নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেল সবুজ আইনের পথেতে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই যে আমি আজকে অনেক ঘাস ছিঁড়ে নিচ্ছি। এই ঘাসগুলো কেন ছিঁড়ছি জানেন? অবশ্যই আপনাদের বলবো। তার আগে দেখুন, এই যে কত বড় একটা আমি বস্তা নিয়ে নিয়েছি। দেখেছেন কি বিশাল বড় বস্তাটা? আমার প্রায় সমান সমান। এই বস্তাটাতেই আজ আমি গরমের সবজির কয়েকটা চারা লাগাবো। তার জন্যই ওই ঘাসগুলো ছিঁড়ে নিচ্ছি। এত বড় বস্তা না হলে কি দিয়ে ভরবো বলুন? মাটি দিয়ে তো আর এত বড় বস্তা ভরতে পারি না। তাই এত বড় বস্তা কি দিয়ে ভরলাম এবং এতে কি কি সবজি লাগালাম সেটা জানতে হলে অবশ্যই আপনাদের আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন বন্ধুরা, বস্তাটা কিন্তু নেহাত খুব ছোট নয়। আর এই যে আমাদের এখানে যে হেমর ধানের খড় পাওয়া যায়, সেই খড় দিয়েই প্রথমে বস্তাটাকে কিছু ভরে নেব। খড় এবং গোবর সার মিলেই কিন্তু তৈরি হয় ভার্মি কম্পোস্ট। এই দুটোকে একসঙ্গে পচিয়েই তৈরি হয় উন্নত মানের জৈব সার। আর আমি যদি এইভাবে খড় এবং গোবর সার আর এই ঘাস দিয়ে বস্তাটা রেডি করে নিতে পারি, তাহলে কয়েকদিন পর আপনা হতেই এই বস্তায় একটি উন্নত মানের জৈব সার তৈরি হয়ে যাবে। তাছাড়া এত বড় বস্তাতে কি মাটি দেওয়াও সম্ভব না। আমি সামান্য মাটি দিয়েই লাগাবো গরমের সবজির গাছ। দেখুন, খড়গুলো দিয়ে আমার বস্তাটা প্রায় অর্ধেকের বেশি ভর্তি হয়েই গিয়েছে। এখন আমি এই যে কিছু ঘাস ছিঁড়ে নিয়েছি, এই ঘাসগুলো দিয়েই ভরে নেব। এখানটায় প্রচুর পরিমাণে ঘাস হয় এবং এই আপনারাও আপনাদের বাগানের এই সব ঘাস লতা পাতা সেগুলো কিন্তু এইভাবে আপনাদের গার্ডেনে মানে টবে অথবা বস্তায় ব্যবহার করতে পারেন। সত্যি বিশ্বাস করুন, এগুলোই কিন্তু প্রায় 1-2 মাস বাদে পচে সুন্দর একটি সার তৈরি হয়ে যাবে এবং খুব সুন্দর মাটি তৈরি হয়ে যাবে। বিনা মাটিতেই আপনারা এইভাবে গাছ করতে পারেন। দেখুন, আমি ওই খড়ের ওপর এই ঘাসগুলো দিয়ে দিচ্ছি। এবার যখন গাছ লাগিয়ে বীজ বসিয়ে বা অথবা নতুন কোনো চারা গাছ বসিয়ে ওর ওপর জল দিতে থাকবো, তখন আপনা হতেই ওগুলো পচবে এবং সেগুলো পচে গিয়ে সত্যি সুন্দর সার তৈরি হয়ে যাবে। এই যে এখানটায় যে গোবরগুলো রয়েছে, আমাদের এখানে যে ঘুঁটে গরুর গোবর জ্বালানির জন্য ব্যবহার হয়, এই গোবর কিছু আমি দিয়ে দেবো। গোবর বলতে পারেন বা ঘুঁটেও বলতে পারেন। এইগুলো কিছু দিয়ে এর ওপর অল্প করে মাটি দিয়েই আমি গাছ বসিয়ে দেবো। দেখেছেন, প্রথমে দিলাম খড়, তার উপর ঘাস, তার উপর ওই যে ওখানে যে ঘুঁটেগুলো ছিল সেই ঘুঁটেগুলোই আমি বিছিয়ে দিলাম। আবারও ওর ওপর অল্প করে কিছু ঘাস দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন খুব কম সময়ের মধ্যেই খুব কম উপকরণ দিয়েই আমি এত বড় বস্তাটাকে ভরে নিলাম। এতে যদি সম্পূর্ণ মাটি দিয়ে ভরতাম, তাহলে সেই মাটিটাই আমার ভরতেই সব প্রচুর পরিমাণে কষ্ট হতো। আর অত মাটি আমি পেতামই বা কোথায়? অত মাটিও পাওয়া যেত না। আর এই যে দেখুন, অল্প পরিমাণে মাটি নিয়েছি। এই ড্রামটার হাফ ড্রাম মাটি ঢেলে দিলাম। অবশ্য পরে আর হাফ ড্রাম দেব। মোট 1 ড্রাম মাটিতেই কিন্তু আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখেছেন, এই মাটিটা কি মাটি জানেন? ওই যে আলু লাগিয়েছিলাম, আলুর ওখানে যে গোবর সার ছিল এবং এতে প্রচুর পরিমাণে সার রয়েছে, সেই মাটিটাকেই আমি এই গাছের জন্য ব্যবহার করছি। আর এই যে দেখুন, এই বস্তাটাতেও খড় দিয়েছি। গরুর যে খড়গুলো, কাটা খড়গুলো গরু খায় না, সেই খড়গুলো দিয়ে এই বস্তাটা ভর্তি রয়েছে। ওতেও অল্প পরিমাণে মাটি দিয়ে কিছু একটা গাছ বসিয়ে দিলেই হবে। এইভাবেই আমি খুব সহজে গাছ করি, খুব কম মাটি দিয়ে। যদিও মাটি দিয়ে গাছ করলে গাছটা একটু ভালো হয়, কিন্তু অত মাটি দিলে টব অথবা বস্তাগুলো ভারীও হয় ভীষণ। আর এইভাবে যদি আমরা গাছ করি, তাহলে বড় বড় বস্তাগুলো সেরকম একটা ভারী হয় না। এই দেখুন, হাফ ড্রাম প্রথমে দিয়েছিলাম, আবারও হাফ ড্রাম দিয়ে দিলাম। এবার আমার বস্তাটা আপাতত সুন্দরভাবে মাটিটা বিছানো হয়ে গিয়েছে। এর উপরই যদি আমি কোনো শাকের দানা ছড়িয়ে দিই অথবা কোনো শাকের চারাও লাগিয়ে দিই, তাহলেই কিন্তু হবে। আশা তো করছি এতেই গাছ হবে। এবং যখন কি গাছটা এই মাটিতেই শিকড় বৃদ্ধি করবে, ততক্ষণ কি নিচের দিকের ওই যে খড় বা ওই যে ঘাসগুলো, সেগুলো পচে সার তৈরি হওয়া শুরু হয়ে যাবে।
আশা তো করছি তাই। আর বস্তাটা দেখছেন খুব কম একটা কিন্তু হালকাও নয়। এই যে 1 ড্রাম মাটি দিয়েছি আর ওই যে গোবর দিয়েছি তার তো ওজন তো থাকবেই, তার সঙ্গে খড় এবং ঘাসগুলোরও ওজন রয়েছে। বস্তাটাকে তো আমি নাড়াতেই পারছি না। তাহলে বলুন, যদি এটাতে মাটি দিতাম তাহলে কি ওই বস্তাটা আমি এতটুকু নাড়াতে পারতাম? না, কখনোই পারতাম না। আর এটাকে কিন্তু আমি চাইলেই এখান থেকে ওখানে টেনে সরিয়ে নিয়ে যেতেও পারি। এটাই হচ্ছে সুবিধা। ছাদ বাগানে যারা বড় বড় বস্তার বেড করে গাছ লাগানোর কথা ভাবছেন তারা কিন্তু এইভাবেই করতে পারেন। আমি তো এইভাবেই গাছ লাগাই। আপনাদেরকে এর আগেও কয়েকটি বস্তা তৈরি করে দেখিয়েছি। সেই বস্তাগুলো অবশ্য আমার লম্বু গাছের পাতা দিয়ে ভরেছিলাম, তার ওপর অল্প করে মাটি দিয়ে আমি শাকের চারা লাগিয়েছিলাম এবং শাকের চারাগুলো যে হয়েছে সেটারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা আমার নিচের বাগানে রয়েছে। দেখুন, এই যে বস্তাটা, এই যে ওপরে যে মাটিগুলো দিয়েছি এতেই কিন্তু হবে। আর এর মধ্যে আমি এখন বসিয়ে দেব আদা। এই যে দেখছেন অনেকগুলোই আদা নিয়ে চলে এসেছি, যদিও আদাগুলোতে এখনও করম আসেনি। আর এগুলো কিন্তু ওই বাজার থেকে যে আমাদের খাওয়ার জন্য যে আদাটা নিয়ে আসা হয় সেই আদাই, এগুলো রান্নাঘরেরই আদা। আপনারা চাইলে এই সময় অবশ্যই অল্প পরিমাণে কিছু আদা বসিয়ে দিতে পারেন। এখনই আদা বসানোর উপযুক্ত সময়। এই গরমে আদা গাছগুলো সুন্দর হয়ে বেরিয়ে যাবে এবং বর্ষার সময় গাছগুলো ভালোই হবে। এই যে দেখুন, এই যে দেখালাম ওই একটা চিচিংয়ের চারা আর এই যে একটা কুমড়োর চারা, এই দুটোই আপাতত আমি ওতে বসাবো বলেই ভাবছি। টবের মধ্যে আপনা থেকেই হয়েছে এই দুটো চারা। গরমের চারা বলেছিলাম না, গরম আমার এখানে তৈরি হয়ে গিয়েছে, সেই গরমের চারাগুলোই আমি বসাবো। তো চলুন এখন আমি এই চারাগুলো বসিয়ে দিই। টবের মধ্যে চারাগুলোকে রাখলে এগুলো প্রতিদিনই ভালোভাবে জল দিতে হচ্ছে, না হলে এবারে এরা ঝিমিয়ে পড়ছে। দেখছেন শিকড় কীভাবে শিকড় বৃদ্ধি হয়েছে, যদিও এর সঙ্গে রয়েছে একটা দোপাটির চারাও। আমি এগুলোকে দেখেছেন প্রচুর পরিমাণে শিকড় হয়ে গিয়েছে। আর কুমড়ো গাছ বলুন বা চিচিঙা গাছ, এদের শিকড় বৃদ্ধি হয় সব থেকে তাড়াতাড়ি। আর এদের জন্য একটু বড় টব বা বড় বেড নেওয়াই ভালো, তাহলে এরা ছড়িয়ে ছিটিয়ে শিকড়কে মানে চারাতে পারবে এবং নিজেরাও ডালপালা মেলে ভালোভাবে বৃদ্ধি হতে পারবে। দেখুন আমি এর মধ্যেই খুব যৎসামান্যভাবেই গাছগুলো লাগিয়ে নিচ্ছি। গাছ লাগানোর জন্য যে আপনাদের বিশেষ কোনো মানে পরিচর্যা দরকার বা গাছের প্রতি খুব বেশি যত্নবান হতে হবে এমনটা না। আপনি যদি ভাবেন আপনি গাছের প্রতি প্রচুর পরিমাণে যত্নবান হবেন, সবসময় গাছটাকে লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু গাছ হবে না। গাছ যেমন আপনি অল্প খাটুনির মধ্যে লাগাবেন এবং অল্প পরিচর্যা করবেন, দেখবেন তাতেই গাছ ভালো হবে। এটা তো আমার নিজস্ব ধারণা থেকে আমি বলছি। সত্যি কিন্তু আমি যেইভাবে গাছ করি, গাছ কিন্তু খুব অল্প পরিচর্যাতেই আমার এখানে হয়। দেখেছেন কুমড়ো গাছটাতে তো মাটি ওপর থেকে পড়ে গিয়েছিল, তবুও কি গাছটা আমার ভেঙেছে? আসলে গাছের প্রতি ভালোবাসা দরকার। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি গাছকে ভালোবাসি না। না বন্ধুরা, গাছকে আমি প্রচুর ভালোবাসি এবং এই যে আস্তে আস্তে যে যত্ন, এইটাই গাছেদের ভালো রাখতে সাহায্য করে। একটু ভালোবাসা আর একটু পরিচর্যা, তাহলেই আপনি আপনার মনের মতো ফসল পাবেন। অবশ্যই ফল গাছে ফল পাবেন বা সবজি বা ফুল, সবেই আপনি অল্প পরিচর্যা করবেন এবং একটু ভালোবাসা রাখবেন গাছের প্রতি, দেখবেন আপনি কখনো নিরাশ হবেন না। দেখুন এই যে চিচিঙা গাছটা, আশা তো করছি এই বছর বর্ষার আগেই আমি এ থেকে চিচিঙা হারভেস্ট করতে পারবো। আর এই যে দেখুন আদা গাছগুলোও তো আমি আশা করছি কয়েকদিনের মধ্যেই নতুন নতুন গাছ বেরোবে। তবে জানি না, আদা গাছটা বেরোতে হয়তো অনেকটাই সময় নেবে। আসলে প্রতিটি জিনিসেরই একটি করে সময় থাকে, আদা গাছেরও তাই। হয়তো বর্ষার সময় আদা গাছটা আমি নতুন ডালপালা দেখতে পাবো। চলুন এবার আপনাদের দিন আষ্টেক পরের আপডেট দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে আমার গাছগুলো মারা গেছে। না, দেখুন প্রায় 8 দিন বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কুমড়ো গাছটা কতটা বড় হয়ে গিয়েছে। আর এই যে দেখুন চিচিঙার গাছটা, এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এখন যেহেতু রোদের সময়, দুপুরবেলা আমি এই ভিডিওটা করছি, প্রচণ্ড গরম, তার মধ্যেই আজকে ভিডিওটা করছি। দেখুন গাছটা ঝিমিয়ে গিয়েছে, যদিও সকালে জল দিয়েছিলাম, কিন্তু দেখেছেন
ওই যে ঘাস দিয়েছিলাম, ঘাসগুলো উপর থেকে দুটো একটা ঘাস গজিয়ে উঠেছে, ওগুলোকে আমাকে সব পরিষ্কার করতে হবে। আর এই যে দেখুন এখানে যে আদাগুলো দিয়েছিলাম, আদাগুলো কিন্তু এখনও বেরোয়নি, ওগুলো বেরোতে হয়তো এখনও 1 মাস সময় নেবে। দেখেছেন চিচিঙ্গা গাছটা কতটা বড় হয়েছে। এর থেকে কি আপনাদের মনে হয় না যে সত্যি এভাবে খুব অল্প পরিচর্যা এবং অল্প যত্নেই গাছ হতে পারে? দেখুন এই যে কুমড়ো গাছটা দেখছেন, আপনারা বিশ্বাস করবেন না, এই টমেটো গাছ আর কুমড়ো গাছ সেই যে লাগিয়েছিলাম, লাগিয়ে মাত্র 2 দিন জল দিয়েছি, আর আমি এতে কিছুই করিনি, না সার না বিষ না জল, এখানটায় জলটাও দিতে হয় না, তাতেই দেখুন কিন্তু গাছ হচ্ছে। আর আমি খুব অল্প যত্নে গাছ করি, গাছের পিছনে এত যত্ন যে করব সেই সময়টাই আমার নেই। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন এরকম 2-1টা করে গাছ লাগাবেন। আমি তো দেখুন আমার বাড়ির চারপাশেই গাছ লাগিয়ে রেখেছি, আমি এতটুকু জায়গা কোথাও ফাঁক রাখিনি। আর এই যে এই বস্তাগুলো, এগুলোতেও ছাদ বাগানে নিয়ে যাব এবং অনেক গাছ লাগাবো। দেখুন সেই যে কালো লঙ্কার গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো এখন কত বড় বড় হয়ে গিয়েছে। আর এদিকে দেখুন শীতের ফুলগুলো এখনও আমার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুটছে। ক্যাপসিকামও হচ্ছে প্রচুর, আর ওখানে ক্যাপসিকামের চারাগুলোও হচ্ছে, নিজে তৈরি করেছি আমি। দেখুন এটা একটা কাঁটা জবা শীতের ফুল, কিন্তু শীতের ফুল আমার এখানে এখনও শেষ হয়নি। আর এদিকে দেখুন এখনও ফুটছে চন্দ্রমল্লিকা। আপনাদের কার কার বাগানে এরকম শীতের ফুল এখনও রয়েছে আমাকে জানাবেন। আজ আছি, আবারও দেখাবে পরবর্তী এক ছোট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।